বাদশাহী আংটির পরবর্তী এবং শেষ অংশ। 7, হরিদ্বার যেতে হয় ডুন এক্সপ্রেসে। লখনৌ থেকে সন্ধ্যায় গাড়ি ছাড়ে আর হরিদ্বার পৌঁছায় ভোর 4:30টায়। লখনৌ আসার আগে যখন হরিদ্বার যাবার কথা হয় তখন আমার খুব মজা লেগেছিল, কারণ পুরী ছাড়া আমি কোনো তীর্থস্থান দেখিনি। কিন্তু লখনৌতে এসে আংটির ব্যাপারটা ঘটে যাওয়ায় আর সে রহস্যের এখনও কোনো সমাধান না হওয়ায় আমার এখন আর লখনৌ ছেড়ে যেতে খুব বেশি ইচ্ছা করছিল না। কিন্তু ফেলুদার দেখলাম উৎসাহের কোনো অভাব নেই। ও বলল, হরিদ্বার, ঋষিকেশ আর লক্ষ্মণ ঝুলা এই 3টে জায়গা পরপর দেখবি কেমন ইন্টারেস্টিং লাগে। কারণ 3 জায়গার গঙ্গা দেখবি 3 রকম। যত উত্তরে যাবি তত দেখবি নদীর ফোর্স বেড়ে যাচ্ছে। আর ফাইনালি লক্ষ্মণ ঝুলায় গিয়ে দেখবি একেবারে উত্তাল পাহাড়ে নদী, তোরের শব্দে প্রায় কথাই শোনা যায় না। আমি বললাম, তোমার এসব দেখা আছে বুঝি? সেই যেবার ক্রিকেট খেলতে লখনৌ এলাম সেবারই দেখা সেরে গেছি। ধীরু কাকা অবশ্যই আমাদের সঙ্গে যেতে পারলেন না, তবে উনি নিজে গাড়ি চালিয়ে আমাদের সকলকে স্টেশনে নিয়ে এলেন। কামরাতে মালপত্র রাখতে না রাখতে আরেকজন ভদ্রলোক এসে পড়লেন। তিনি হচ্ছেন ডাক্তার শ্রীবাস্তব। আমি ভাবলাম উনিও বুঝি ধীরু কাকার মতো সি অফ করতে এসেছেন, কিন্তু তারপর দেখলাম কুলির মাথা থেকে সুটকেস নামাচ্ছেন। আমাদের সকলেরই অবাক ভাব দেখে শ্রীবাস্তব হেসে বললেন, ধীরুবাবুকে বলিয়েছিলাম যেন আপনাদের না বলেন, উনি জানতেন আমি যাব আপনাদের সঙ্গে। কেমন সারপ্রাইজ দিলাম বলেন তো? বাবা দেখলাম খুব খুশি হয়েই বললেন, খুব ভালোই হলো, আমি ভাবতে পারিনি আপনি আসতে পারবেন, তা না হলে আমি নিজেই আপনাকে বলতাম। শ্রীবাস্তব বেঞ্চির একটা কোণ ঝেড়ে সেখানে বসে বললেন, সত্যি জানেন কি, কদিন বড্ড ওয়ারিড আছি। আমাকে বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন না, পিয়ারিলালের দেওয়া জিনিসটা এইভাবে গেল, ভাবলে বড় খারাপ লাগে। শহর ছেড়ে 2 দিনের জন্য আপনাদের সঙ্গে ঘুরে আসতে পারলে খানিকটা শান্তি পাবো। 5 মিনিটের মধ্যে বনবিহারী বাবুও এসে পড়লেন। তার মালপত্র যেন একজনের পক্ষে একটু বেশি মনে হলো। ভদ্রলোক হাসি মুখে নমস্কার করে বললেন, এইবার রগড় দেখবেন, পবিত্রানন্দ স্বামী চলেছে এনে গাড়িতে, তার ভক্তরা তাকে বিদায় দিতে আসছেন, ভক্তির বহরটা দেখবেন এবার। সত্যি কিছুক্ষণ পরে অনেক লোকজন ফুলের মালাটালা নিয়ে একজন মোটা মতো গেরুয়া পরা লম্বা চুলওয়ালা সন্ন্যাসী এসে আমাদের পাশের ফার্স্ট ক্লাস গাড়িটায় উঠলেন। ওর সঙ্গে আরও 4-5 জন গেরুয়া পরা লোক উঠল, আর কিছু গেরুয়া পরা আর অনেক এমনি পোশাক পরা লোক কামরার সামনে ভিড় করে দাঁড়ালো। বুঝলাম এরাই সব ভক্তের দল। গাড়ি ছাড়তে আর 5 মিনিট দেরি, তাই আমরা সব উঠে পড়েছি। ধীরু কাকা কেবল জানালার বাইরে থেকে বাবার সঙ্গে কথা বলছেন। এমন সময় একজন গেরুয়া পরা লোক হঠাৎ ধীরু কাকার দিকে হাসি হাসি মুখ করে হাত বাড়িয়ে এগিয়ে এলো। ধীরেন না, চিনতে পারছো? ধীরু কাকা কিছুক্ষণ হতভম্বের মতো চেয়ে থেকে হঠাৎ, অম্বিকা নাকি বলে এগিয়ে গিয়ে ভদ্রলোককে প্রায় জড়িয়ে ধরলেন। বাপরে বাপ, তোমার আবার এই পোশাক কি হে? কেন, এ তো প্রায় 7 বছর হতে চলল। ধীরু কাকা তখন ভদ্রলোকের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন, অম্বিকা হলো আমার স্কুলের সহপাঠী, প্রায় 15 বছর পর দেখা ওর সঙ্গে। গার্ড হুইসেল দিয়েছে। ঘ্যাঁচ করে গাড়ি ছাড়ার শব্দ হবার সঙ্গে সঙ্গে আমরা সকলেই শুনতে পেলাম অম্বিকাবাবু ধীরু কাকাকে বলছেন, আরে সেদিন বিকেলে তোমার বাড়ি গিয়ে প্রায় আধ ঘন্টা বসে রইলাম, তুমি ছিলে না, তোমার বেয়ারা তোমাকে সে কথা বলেনি? ধীরু কাকা কি উত্তর দিলেন সেটা আর শোনা গেল না, কারণ গাড়ি তখন ছেড়ে দিয়েছে। আমি অবাক হয়ে প্রথমে ফেলুদা আর তারপর বাবার দিকে চাইলাম। ফেলুদার কপালে দারুণ ভ্রুকুটি। বাবা বললেন, ভেরি স্ট্রেঞ্জ। বনবিহারী বাবু বললেন, ওই ভদ্রলোককেই কি আপনারা আংটি চোর বলে সাসপেক্ট করেছিলেন? বাবা বললেন, সে প্রশ্ন অবশ্যই আর ওঠে না, কিন্তু আংটিটা তাহলে গেল কোথায়, কে নিল? ট্রেনটা ঘটাং ঘটাং করে লখনৌ স্টেশনের প্ল্যাটফর্ম ছাড়িয়ে বেরোলো। স্টেশনের মাথায় গম্বুজগুলো ভারী সুন্দর দেখতে, কিন্তু এখন আর ওসব যেন চোখেই পড়ছিল না। মাথার মধ্যে সব যেন কিরকম গন্ডগোল হয়ে যাচ্ছিল।
ফেলুদা নিশ্চয়ই মনে মনে খুব অপ্রস্তুত বোধ করছে। ও তো সেই সন্ন্যাসীর খোঁজ নিতে নিতে একেবারে লখনৌ স্টেশন অবধি পৌঁছে গিয়েছিল। কিন্তু তাহলে স্টেশনের সেই অ্যাটাচি কেসওয়ালা সন্ন্যাসী কে? আজকে যাকে দেখলাম সে তো আর ছদ্মবেশধারী সন্ন্যাসী নয়, একেবারে সত্যিকার সন্ন্যাসী। সে কি তাহলে আর একজন লোক? আর সেও কি ধীরু কাকার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল? আর সেটার কারণ কি ওই আংটি, না অন্য কিছু? আর ফেলুদার গায়ে খুব হুঁশিয়ার লেখা কাগজ কে ছুঁড়ে মেরেছিল আর কেন? ফেলুদার মাথাতে কি এখন এইসব প্রশ্নই ঘুরছে, না সে অন্য কিছু ভাবছে? ওর দিকে চেয়ে দেখি ও সেই গ্রিক অক্ষরে হিজিবিজি লেখা খাতাটা বার করে খুব মন দিয়ে পড়ছে, আর মাঝে মাঝে কলম দিয়ে আরও কী সব জানি লিখছে। বনবিহারীবাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন। আচ্ছা ডক্টর শ্রীবাস্তব, পিয়ারিলাল মারা যাবার আগে আপনিই বোধহয় শেষ তাকে দেখেছিলেন, তাই না? শ্রীবাস্তব একটা থলি থেকে কমলালেবু বার করে সকলকে একটা একটা করে দিতে দিতে বললেন, আমি ছিলাম। ওনার বিধবা বোন ছিলেন, ওনার বেয়ারা ছিল, আর অন্য একটি চাকরও ছিল। বনবিহারীবাবু একটু গম্ভীর হয়ে বললেন, ওর অ্যাটাকটা হবার পর আপনাকে খবর দিয়ে আনানো হয়? আগে হ্যাঁ। আপনি কি হার্টের চিকিৎসাও করেন? হাড়ের চিকিৎসা করলে হার্টের যে করা যায় না এমন তো নয় বনবিহারীবাবু। আর ওর ডাক্তার গ্রেহ্যাম শহরে ছিলেন না, তাই আমাকে ডেকেছিলেন। কে ডেকেছিল? ওর বেয়ারা। বেয়ারা? বনবিহারীবাবু কপাল তুলে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, প্রীতম সিং, অনেক দিনের লোক, খুব বুদ্ধিমান, বিশ্বস্ত কাজের লোক। বনবিহারীবাবু মুখ থেকে পাইপ নামিয়ে কমললেবুর একটা কুয়া মুখে পুরে দিয়ে বললেন, আপনি বলছেন পিয়ারিলাল আংটিটা দিয়েছেন প্রথম অ্যাটাকের পর, আর দ্বিতীয় অ্যাটাকের পর আপনাকে ডাকা হয়, আর সেই অ্যাটাকেই তার মৃত্যু হয়? আগে হ্যাঁ। আংটিটা দেবার সময় ঘরে আর কেউ ছিল কি? তা কি করে থাকবে বনবিহারীবাবু, এসব কাজ কি আর বাইরের লোকের সামনে কেউ করে? বিশেষ করে পিয়ারিলাল কীরকম লোক ছিলেন তা তো আপনি জানেন। ঢাক বাজিয়ে নোবেল কাজ করার লোক তিনি একেবারেই ছিলেন না। ওনার কত সিক্রেট চ্যারিটি আছে তা জানেন? লাখ লাখ টাকা হাসপাতালে, অনাথ আশ্রমে দান করেছেন, অথচ কোনো কাগজে তার বিষয়ে কখনো কিছু বেরোয়নি। শ্রীবাস্তব বনবিহারীবাবুর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, আপনি কি আমার কথা অবিশ্বাস করছেন? বনবিহারীবাবু বললেন, আসলে ব্যাপারটা কি জানেন, এই আংটি দেওয়ার ঘটনার অন্তত একজন সাক্ষী রাখলে আপনি বুদ্ধিমানের কাজ করতেন। এমন একটা মূল্যবান জিনিস হাত বদল হলো, অথচ কেউ জানতে পারলো না। শ্রীবাস্তব একটুক্ষণ গম্ভীর থেকে হঠাৎ হো হো করে হেসে বললেন, বাহ বনবিহারীবাবু বাহ! আমি পিয়ারিলালের আংটি চুরি করলাম, আমিই ধীরেনবাবুর কাছে সেটা রাখলাম, আবার আমিই সেটা ধীরেনবাবুর বাড়ি থেকে চুরি করলাম। ওয়ান্ডারফুল! বনবিহারীবাবু তার মুখের ভাব একটুও না বদলিয়ে বললেন, আপনি বুদ্ধিমানের কাজই করেছেন, আমিও হলেও তাই করতাম। কারণ আপনার বাড়িতে ডাকাত পড়াতে আপনি সত্যিই ভয় পেয়েছিলেন, তাই আংটিটা ধীরুবাবুর কাছে রাখতে দিয়েছিলেন। তারপর ধীরুবাবুর আলমারি থেকে সেটা সরিয়ে সেটা আবার নিজের কাছে রেখে ভাবছেন এইবার ডাকাতের হাত থেকে রেহাই পাওয়া গেল। কি বলো ফেলু মাস্টার, আমার গোয়েন্দাগিরিটা কি ন্যাত উড়িয়ে দেওয়ার মতো? ফেলুদা তার খাতা বন্ধ করে কমলালেবুর খোসা ছাড়াতে ছাড়াতে বলল, ডাক্তার শ্রীবাস্তব যে মহাবীরকে প্রায় দুরারোগ্য ব্যারাম থেকে বাঁচিয়ে তুলেছিলেন, তার কি কোনো সাক্ষীর অভাব আছে? বনবিহারীবাবু বললেন, না তা হয়তো নেই। ফেলুদা বলল, আমি বিশ্বাস করি আংটির দাম যত লাখ টাকাই হোক না কেন, একটি ছেলের জীবনের মূল্যের চেয়ে তার মূল্য বেশি নয়। শ্রীবাস্তব যদি আংটি চুরি করে থাকেন তাহলে তার অপরাধ নিশ্চয়ই আছে, কিন্তু এখন যারা ওর আংটির পিছনে লেগেছে তাদের অপরাধ আরও অনেক বেশি, কারণ তারা একেবারে খাঁটি চোর এবং খুব ডেঞ্জারাস জাতের চোর। বুঝেছি। বনবিহারীবাবুর গলার স্বর গম্ভীর। তাহলে তুমি বিশ্বাস করো না যে শ্রীবাস্তবের কাছেই এখনো আংটিটা আছে? না, করি না। আমার কাছে তার প্রমাণ আছে। কামরার সকলেই চুপ। আমি অবাক হয়ে ফেলুদার দিকে চাইলাম। বনবিহারীবাবু কিছুক্ষণ ফেলুদার দিকে চেয়ে থেকে বললেন, কী প্রমাণ আছে তা জিজ্ঞেস করতে পারি কি?
জিজ্ঞেস নিশ্চয়ই করতে পারেন, কিন্তু উত্তর এখন পাবেন না, তার সময় এখনো আসেনি। আমি ফেলুদাকে এরকম জোরের সঙ্গে কথা বলতে এর আগে কখনো শুনিনি। বনবিহারী বাবু আবার ঠাট্টার সুরে বললেন, আমি বেঁচে থাকতে সে উত্তর পাবো তো? ফেলুদা বলল, আশা তো করছি। একটা স্পাইয়ের রহস্য আছে, সেটা সমাধান হলেই পাবেন। স্পাই? বনবিহারী বাবু অবাক হয়ে ফেলুদার দিকে চাইলেন। কি স্পাই? শ্রীবাস্তব বললেন, ফেলুবাবু বোধহয় পিয়ারিলার লাস্ট ওয়ার্ডসের কথা বলছেন। মারা যাওয়ার আগে দুবার স্পাই কথাটা বলেছিলেন। বনবিহারী বাবুর ভ্রুকুটি আরো বেড়ে গেল। বললেন, আশ্চর্য, লখনৌ শহরে স্পাই? তারপর কিছুক্ষণ পাইপটা হাতে নিয়ে চুপ করে কামরার মেঝের দিকে চেয়ে থেকে বললেন, হতে পারে, হতে পারে। আমার একবার একটা সন্দেহ হয়েছিল বটে। কি সন্দেহ? শ্রীবাস্তব জিজ্ঞেস করলেন। না, কিছু না, আই মে বি রং। বুঝলাম বনবিহারী বাবু আর ও বিষয়ে কিছু বলতে চান না। আর এমনিতেই হরদই স্টেশন এসে পড়াতে কথা বন্ধই হয়ে গেল। একটু চা হলে মন্দ হয় না বলে ফেলুদা প্ল্যাটফর্মে নেমে পড়ল। আমিও নামলাম, কারণ ট্রেন স্টেশনে থামলে গাড়ির ভিতর বসে থাকতে ইচ্ছা করে না। আমরা নামতেই আর একজন গেরুয়া পরা দাড়িওয়ালা লোক কোত্থেকে জানি এসে আমাদের গাড়িতে উঠে পড়ল। বনবিহারী বাবু ব্যস্ত হয়ে বললেন, কামরা রিজার্ভ, জায়গা নেই, জায়গা নেই। তাতে গেরুয়াধারী ইংরেজিতে বলল, বেরিলি পর্যন্ত যেতে দিন দয়া করে, তারপর আমি অন্য গাড়িতে চলে যাব। রাত্রে আপনাদের বিরক্ত করব না। অগত্যা বনবিহারী বাবু তাকে উঠতে দিলেন। ফেলুদা বলল, সন্ন্যাসীদের জ্বালায় দেখছি আর পারা গেল না। এই চাওয়ালা! চাওয়ালা দৌড়ে এগিয়ে এলো। তুই খাবি? কেন খাবো না? অন্যদের জিজ্ঞেস করাতে ওরা বললেন যে খাবেন না। গরম চায়ের ভার কোনো রকমে এহাত ওহাত করতে করতে ফেলুদাকে বললাম, শ্রীবাস্তব চোর হলে কিন্তু খুব খারাপ হবে। ফেলুদা ওই সাংঘাতিক গরম চায়ে চুমুক দিয়ে বলল, কেন? কারণ ওকে আমার বেশ ভালো লাগে আর মনে হয় খুব ভালো মানুষ। বকসন্দর, তুই যে ডিটেকটিভ বই পড়িসনি, পড়লে জানতে পারতিস যে যে লোকটাকে সবচেয়ে নিরীহ বলে মনে হয় সেই শেষ পর্যন্ত অপরাধী প্রমাণ হয়। এ ঘটনা তো আর ডিটেকটিভ বইয়ের ঘটনা নয়। তাতে কি হলো, বাস্তব জীবনের ঘটনা থেকেই তো লেখকরা আইডিয়া পান। আমার ভারী রাগ হলো। বললাম, তাহলে শ্রীবাস্তব যখন প্রথম দিন আমাদের বাড়িতে বসে গল্প করছিলেন, তখন বাইরে থেকে কেউ কেউ আওয়াজ করছিল আর চারমিনার খাচ্ছিল? সে হয়তো ডাকাতের দলের লোক। তাহলে তুমি বলছো শ্রীবাস্তবও খারাপ লোক আর ডাকাতরাও খারাপ লোক? তাহলে তো সকলেই খারাপ লোক, কারণ গণেশ গুহ বলেছিল বনবিহারী বাবুও লোক ভালো নয়। ফেলুদা উত্তরের বদলে চায়ের ভাঁড়ে একটা বড় রকম চুমুক দিতেই কোত্থেকে জানি একটা দলা পাকানো কাগজ ঠাঁই করে এসে ওর কপালে লেগে রিবাউন্ড করে একেবারে ভাঁড়ের মধ্যে পড়ল। এক ছোবলে কাগজটা ভাঁড় থেকে তুলে নিয়ে ফেলুদা প্ল্যাটফর্মের ভিড়ের দিকে চাইতেই গার্ডের হুইসেল শোনা গেল। এখন আর কারোর সন্ধানে ছুটোছুটি করার কোনো উপায় নেই। কম্পার্টমেন্টে ওঠার আগে কাগজটা খুলে একবার নিজে দেখে তারপর আমাকে দেখিয়ে ফেলুদা সেটাকে আবার দলা পাকিয়ে প্ল্যাটফর্মের পাশ দিয়ে একেবারে ট্রেনের চাকার ধারে ফেলে দিল। কাগজে লেখা ছিল, খুব হুঁশিয়ার। আর দেখে বুঝলাম এবারও পানের রস দিয়েই লেখা। বাদশাহী আংটির রহস্যজনক আর রোমাঞ্চকর ব্যাপারটা আমরা মোটেও লখনৌ শহরে ছেড়ে আসিনি, সেটা আমাদের সঙ্গে সঙ্গেই চলেছে। 8 সন্ধ্যা হয়ে এসেছে। কামরার বাতিগুলো এইমাত্র জ্বলেছে। ট্রেন ছুটে চলেছে বেরিলির দিকে। কামরায় সব শুধু 7 জন লোক। আমি আর ফেলুদা একটা বেঞ্চিতে, একটায় বাবা আর শ্রীবাস্তব, আর তৃতীয়টায় বনবিহারী বাবু আর সেই সন্ন্যাসী। বাবাদের উপরের বাঙ্কে বনবিহারী বাবুর একটা কাঠের প্যাকিং কেস আর একটা বড় ট্রাঙ্ক রয়েছে। আমাদের উপরের বাঙ্কে একটা লোক আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। লখনৌ স্টেশনে গাড়িতে উঠে অবধি তাকে এই ঘুমন্ত আর চাদরমুড়ি অবস্থাতেই দেখেছি। তার পায়ের ডগা দুটো শুধু বেরিয়ে আছে, উপরের দিকে চাইলেই দেখা যায়। বনবিহারী বাবু বেঞ্চির উপরে পা তুলে বাবু হয়ে বসে পাইপ টানছেন। শ্রীবাস্তব গীতাঞ্জলি পড়ছেন, আর বাবাকে দেখলে মনে হয় ওর ঘুম পেয়েছে। মাঝে মাঝে চোখ রগড়িয়ে টান হয়ে বসছেন।
সন্ন্যাসীর যেন আমাদের কোনো ব্যাপারেই কোনো ইন্টারেস্ট নেই। সে এক মনে একটা হিন্দি খবরের কাগজের পাতা উল্টোচ্ছে। ফেলুদা জানালার বাইরে চেয়ে গাড়ির তালে তালে একটা গান ধরেছে। সেটা আবার হিন্দি গান। তার প্রথম দু লাইন হচ্ছে, জব ছোড় চলে লখনৌ নগরী তব হাল আদম পর কে গুজরি। বাকিটা ফেলুদা হুঁ হুঁ করে গাইছে। বুঝলাম ওই দু লাইন ছাড়া আর কথা জানা নেই। বনবিহারীবাবু হঠাৎ বললেন, ওয়াজিদ আলী শাহর গান তুমি জানলে কি করে? ফেলুদা বলল, আমার এক জ্যাঠামশাই গাইতেন, খুব ভালো ঠুংরি গাইয়েছিলেন। বনবিহারীবাবু পাইপে টান দিয়ে জানালার বাইরে সন্ধ্যার লাল আকাশের দিকে চেয়ে বললেন, আশ্চর্য, নবাব ছিলেন ওয়াজেদ আলী। গান গাইতেন পাখির মতো, গান রচনাও করতেন। ভারতবর্ষের প্রথম অপেরা লিখেছিলেন একেবারে বিলিতি ঢঙে, কিন্তু যুদ্ধ করতে জানতেন না এক ফোঁটাও। শেষ বয়সটা কাটে কলকাতার মেটে বুরুজে, এখন যেখানে সব কলকাতার মুসলমান দর্জিগুলো থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, তখনকার বিখ্যাত ধনী রাজেন মল্লিকের সঙ্গে একজোটে কলকাতার প্রথম চিড়িয়াখানার পরিকল্পনা করেন ওয়াজিদ আলী শাহ। কথা শেষ করে বনবিহারীবাবু দাঁড়িয়ে উঠে বাঙ্কে রাখা ট্রাঙ্কটা খুলে তার ভিতর থেকে একটা ছোট গ্রামোফোনের মতো বাক্স বার করে বেঞ্চির উপরে রেখে বললেন, এবার আমার প্রিয় কিছু গান শোনায়। এটা হচ্ছে আমার টেপ রেকর্ডার, ব্যাটারিতে চলে। এই বলে বাক্সটার ঢাকনা খুলে হারমোনিয়ামের পর্দার মতো দেখতে একটা সাদা জিনিস টিপতেই বুঝতে পারলাম কি একটা জিনিস জানি চলতে আরম্ভ করলো। বনবিহারীবাবু বললেন, এ গান যদি সত্যি উপভোগ করতে হয় তাহলে জানালা দিয়ে বাইরের দিকে দেখতে দেখতে শোনো। আমি বাইরের দিকে চেয়ে আবছা আলোতে দেখলাম বিরাট বিরাট গাছওয়ালা ঘন অন্ধকার জঙ্গল ছুটে চলেছে ট্রেনের উল্টো দিকে। সেই জঙ্গল থেকেই যেন শোনা গেল বনবিড়ালের কর্কশ চিৎকার। বনবিহারীবাবু বললেন, ভলিউম ইচ্ছে করে বাড়ায়নি, যাতে মনে হয় চিৎকারটা দূর থেকেই আসছে। তারপর শুনলাম হায়নার হাসি। সে এক অদ্ভুত ব্যাপার। ট্রেনে করে জঙ্গলের পাশ দিয়ে ছুটে চলেছি আর সারা জঙ্গল থেকে হায়নার হাসির শব্দ ভেসে আসছে। বনবিহারীবাবু বললেন, এর পরের শব্দটা আর একটু কমানো উচিত, কারণ ওটা শোনা যায় খুব আস্তেই। তবে গাড়ির শব্দের জন্য আমি ওটা একটু বাড়িয়েই শোনাচ্ছি। কির কিট কিট কিট, কির কিট কিট কিট। আমার বুকের ভিতরটা যেন ঢিপ ঢিপ করতে লাগলো। সন্ন্যাসীর দিকে চেয়ে দেখি তিনিও অবাক হয়ে শুনছেন। বনবিহারীবাবু বললেন, র্যাটল স্নেক। আওয়াজটা শুনলে যদিও ভয় করে, কিন্তু আসলে ওরা নিজের অস্তিত্বটা জানিয়ে দেওয়ার জন্যই শব্দটা করে, যাতে অন্য কোনো প্রাণী অজান্তে ওদের মারিয়ে না ফেলে। বাবা বললেন, তাহলে ওরা এমনিতে মানুষকে অ্যাটাক করে না? জঙ্গলে টঙ্গলে এমনিতে করে না, সে আমাদের দেশি বিষাক্ত সাপেরাই বা কটা অ্যাটাক করে বলুন। তবে কোণঠাসা হয়ে গেলে করে বই কি। যেমন ধরুন, একটা ছোট ঘরের মধ্যে আপনার সঙ্গে যদি সাপটাকে বন্দি করে রাখা যায়, তাহলে কি আর করবে না? নিশ্চয়ই করবে। আর এদের আরেকটা আশ্চর্য ক্ষমতা কি জানেন? ইনফ্রারেড রশ্মি এদের চোখে ধরা পড়ে, অর্থাৎ এরা অন্ধকারে স্পষ্ট দেখতে পায়। তারপর রেকর্ডার বন্ধ করে দিয়ে বনবিহারীবাবু বললেন, দুঃখের বিষয় আমার বাকি যে কটি প্রাণী আছে, বিছে আর মাকড়সা, তারা দুটি মৌন। এবার যদি অজগরটি পাই তাহলে তার ফোঁসফোঁসানি নিশ্চয়ই রেকর্ড করে রাখবো। বাবা বললেন, ভয় ভয় করছিল কিন্তু শব্দগুলো শুনে। বনবিহারীবাবু বললেন, তা তো বটেই, কিন্তু আমার কাছে এই শব্দ সঙ্গীতের চেয়েও মধুর। বাইরে যখন যাই, জানোয়ারগুলোকে তো তখন নিয়ে যেতে পারি না, তাই এই শব্দগুলোই নিয়ে যাই সঙ্গে করে। বেরিলিতে আমাদের ডিনার দিল আর সন্ন্যাসী ভদ্রলোক নেমে গেলেন। ফেলুদা এক প্লেট খাবার পরেও আমার প্লেট থেকে মুরগির ঠ্যাং তুলে নিয়ে বলল, ব্রেনের কাজটা যখন বেশি চলে তখন মুরগি জিনিসটা খুব হেল্প করে। আর আমি বুঝি ব্রেনের কাজ করছি না? তোরটা কাজ নয়, খেলা। তোমার এত কাজ করে কি ফলটা হচ্ছে শুনি? ফেলুদা গলাটা নামিয়ে নিয়ে শুধু আমি যাতে শুনতে পাই এমনভাবে বলল, পিয়ারিলাল কোন স্পাইয়ের কথা বলেছিলেন সেটার একটা আন্দাজ পেয়েছি। এইটুকু বলে ফেলুদা একেবারে চুপ মেরে গেল। গাড়ি বেরিয়ে ছেড়েছে। বাবা বললেন, ভোর 4টেই উঠতে হবে, তোরা সব এবার শুয়ে পড়। বেঞ্চের অর্ধেকটা আমি নিয়ে বাকি অর্ধেকটা ফেলুদাকে ছেড়ে দিলাম। বনবিহারীবাবু বললেন, উনি ঘুমোবেন না, তবে আপনারা নিশ্চিন্তে ঘুমোন, আমি হরিদ্বার আসার ঠিক আগেই আপনাদের তুলে দেব। বাবা আর শ্রীবাস্তব ওদের বেঞ্চিটায় ভাগাভাগি করে শুয়ে পড়লেন। বনবিহারীবাবু দেখলাম বাতিগুলো নিভিয়ে দিলেন।
ঘরের ভিতরটা অন্ধকার হতেই বুঝতে পারলাম বাইরে চাঁদের আলো রয়েছে। শুধু তাই না, আমি যেখানে শুয়ে আছি সেখান থেকে চাঁদটা দেখাও যাচ্ছে। বোধহয় পূর্ণিমার আগের দিনের চাঁদ, আর সেটা আমাদের গাড়ির সঙ্গে সঙ্গেই ছুটে চলেছে। চাঁদ দেখতে দেখতে আমার মন কেন জানি বলল যে হরিদ্বারে শুধু তীর্থস্থানই দেখা হবে না, আরও কিছু ঘটবে সেখানে। কিংবা এও হতে পারে যে আমার মন চাইছে হরিদ্বারেও কিছু ঘটুক। শুধু গঙ্গা আর গঙ্গার ঘাট আর মন্দির দেখলেই যেন ওখানে যাওয়াটা সার্থক হবে না। আচ্ছা, ট্রেনের এত দোলানি আর এত শব্দের মধ্যেও কি করে ঘুম এসে যায়? কলকাতায় আমার বাড়ির পাশে যদি কেউ এরকম ঘটাং ঘটাং শব্দ করত, আর আমার খাটটাকে ধরে কেউ যদি ক্রমাগত ঝাঁকুনি দিত, তাহলে কি ঘুম আসতো? ফেলুদাকে কথাটা জিজ্ঞেস করাতে ও বলল, এরকম একরকম শব্দ যদি অনেকক্ষণ ধরে হয় তাহলে মানুষের কান তাতে অভ্যস্ত হয়ে যায়, তখন আর শব্দটা ডিস্টার্ব করে না। আর ঝাঁকুনিটা তো ঘুমকে হেল্পই করে, খোকাদের দোল দিয়ে ঘুম পাড়ায় দেখিসনি? বরং শব্দ আর দোলানি যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলেই ঘুম ভেঙে যাবার চান্স থাকে। তুই লক্ষ্য করে দেখিস, অনেক সময় স্টেশনে গাড়ি থামলেই ঘুম ভেঙে যায়। ঘুমে যখন প্রায় চোখ বুজে এসেছে তখন একবার মনে হলো বাঙ্কের উপর যে লোকটি চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল সে যেন উঠে বাঙ্ক থেকে নেমে একবার ঘরের মধ্যে ঘোরাফেরা করলো। তারপর একবার যেন কার একটা হাসি শুনতে পেলাম। সেটা মানুষও হতে পারে, আবার হায়নাও হতে পারে। তারপর দেখলাম আমি ভুলভুলাইয়ার ভেতর পথ হারিয়ে পাগলের মতো ছোটাছুটি করছি, আর যতবারই একটা মোড় ঘুরছি ততবারই দেখছি একটা প্রকাণ্ড মাকড়সা আমার পথ আগলিয়ে দাঁড়িয়ে আছে, আর প্রকাণ্ড দুটো জলজলের সবুজ চোখ আমাকে গিলছে। একবার একটা মাকড়সা হঠাৎ আমার দিকে এগিয়ে এসে তার একটা প্রকাণ্ড কালো লোমে ঢাকা পা আমার কাঁধের উপর রাখতেই আমার ঘুম আর স্বপ্ন একসঙ্গে ভেঙে গেল। আর দেখলাম ফেলুদা আমার কাঁধে হাত রেখে ঠেলা দিয়ে বলছে, এই তো সে, ওঠ, হরিদ্বার এসে গেছে। নয়, পান্ডা চাই বাবু, পান্ডা। বাবুর নামটা কি, নিবাস কোথায়? এই যে বাবু এদিকে, কোন ধর্মশালায় উঠেছেন বাবু? বাবা দক্ষেশ্বর দর্শন হবে তো বাবু? প্ল্যাটফর্মে নামতে না নামতে পান্ডারা যে এভাবে চারিদিক থেকে ছেঁকে ধরবে সেটা ভাবতেই পারিনি। ফেলুদা অবশ্যই আগেই বলেছিল যে এরকম হয়। আর এইসব পান্ডাদের কাছে নাকি প্রকাণ্ড মোটা মোটা সব খাতা থাকে, তাতে নাকি আমাদের সব 200-300 বছরের পূর্বপুরুষদের নাম ঠিকানা লেখা থাকে। অবশ্যই তারা যদি কোনোদিন হরিদ্বারে এসে থাকেন তাহলেই। বাবার কাছে শুনেছি আমার ঠাকুরদা নাকি সন্ন্যাসী হয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, আর তিনি নাকি অনেকদিন হরিদ্বারে ছিলেন। হয়তো এইসব খাতার মধ্যে তার নাম ঠিকানা আর হাতের লেখা পাওয়া যাবে। বনবিহারীবাবু বললেন, পান্ডা টান্ডার কোনো দরকার নেই, এতে সুবিধের চেয়ে উৎপাতটাই বেশি। চলুন, আমার জানা শীতল দাসের ধর্মশালায় নিয়ে যাই আপনাদের, একসঙ্গে থাকা যাবে, খাওয়াও মন্দ না। একদিনের তো মামলা, তারপর তো মোটরে করে ঋষিকেশ লাচমানঝুলা। কুলির মাথায় জিনিস চাপিয়ে প্রায় রাতের মতো অন্ধকারে আমরা পাঁচজন তিনটে টাঙ্গায় উঠে পড়লাম। একটাই ফেলুদা আর আমি, একটাই বনবিহারীবাবু, আর একটাই বাবা আর শ্রীবাস্তা। যেতে যেতে ফেলুদা বলল, তীর্থস্থান মানেই নোংরা শহর, তবে একবার গঙ্গার ধারটায় গিয়ে বসতে পারলে দেখবি ভালোই লাগবে। খটখট ঘর ঘর করতে করতে আমাদের টাঙ্গা অলিগলির মধ্যে দিয়ে চলেছে। দোকান টোকান এখনো একটাও খোলেনি। রাস্তার দুপাশে লোক কম্বল মুড়ি দিয়ে খাটিয়ায় শুয়ে ঘুমোচ্ছে। কেরোসিনের বাতি দু একটা টিমটিম করে জ্বলছে এখানে সেখানে। কিছু বুড়ো লোক দেখলাম হাতে ঘটি নিয়ে রাস্তা হেঁটে চলেছে। ফেলুদা বলল, ওরা গঙ্গা স্নান যাত্রী, সূর্য যখন উঠবে তখন কোমর জলে দাঁড়িয়ে সূর্যের দিকে চেয়ে স্তব করবে। বাকি শহর এখনো ঘুমন্ত বললেই চলে। আমাদের সামনের গাড়িটায় বনবিহারী বাবু ছিলেন। একটা সাদা একতলা থামওয়ালা বাড়ির সামনে সেটা থামলো। আমাদের আর বাবাদের গাড়িও তার পিছনে থামলো। বুঝলাম এটাই শীতল দাসের ধর্মশালা। বাড়ির সামনের ফটকের ভিতর দেখতে পেলাম একটা বেশ বড় খোলা জায়গা, আর তার তিন পাশে বারান্দার ঘরের সারি। ধর্মশালার চাকর এসে মালগুলো তুলে নিয়ে গেল। আমরা তার পিছন পিছন গেট দিয়ে ঢুকছি, এমন সময় আর একটা টাঙ্গা এসে ফটকের সামনে দাঁড়ালো। তারপর দেখি বেরিলি পর্যন্ত যে সন্ন্যাসী আমাদের সঙ্গে গিয়েছিলেন তিনি সেই টাঙ্গা থেকে নামলেন। লোকটাকে দেখে আমি ফেলুদার কোটের আস্তিন ধরে একটা টান দিয়ে বললাম, এই সেই ট্রেনের সন্ন্যাসী ফেলুদা? ফেলুদা একবার আর চোখে লোকটার দিকে দেখে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, এই বাবাজির মধ্যেও তুই রহস্যজনক কিছু পেলি নাকি? কিন্তু বারবার চুপ, চ ভেতরে চ।
দুটো পাশাপাশি ঘরে আমাদের থাকার বন্দোবস্ত হলো। একটাতে 4টে খাটিয়া পাতা রয়েছে, তার মধ্যে একটাতে একজন লোক ঘুমোচ্ছে, আর বাকি 3টে আমি, বাবা আর ফেলুদার জন্য ঠিক হলো। পাশের ঘরে শ্রীবাস্তব আর বনবিহারী বাবুর ব্যবস্থা হলো। বনবিহারী বাবুর ঘরেই দেখলাম সেই বাবাজিও আশ্রয় নিলেন। মুখটুক ধুয়ে চা বিস্কুট খেতে খেতে সূর্য উঠে গেল, আর ধর্মশালাতে লোকজন উঠে গিয়ে বেশ একটা গোলমাল শুরু হয়ে গেল। এখন বুঝতে পারলাম কত রকম লোক সেখানে এসে রয়েছে। ছেলে, বুড়ো, মেয়ে, পুরুষ, বাঙালি, হিন্দুস্তানি, মারোয়ারি, গুজরাটি, মারাঠি মিলে একটা হইচই হট্টগোল ব্যাপার। বাবা বললেন, তোরা কি বেরোবি নাকি? ফেলুদা বলল, সেরকম তো ভাবছিলাম, একবার ঘাটের দিকটা ঘুরে এলে। তাহলে সেই ফাঁকে আমি বনবিহারীবাবুর সঙ্গে গিয়ে কাল সকালের জন্য দুটো ট্যাক্সির ব্যবস্থা দেখি। আর একটা কাজ করো তো ফেলু, বাজারের দিকটা গিয়ে একবার দেখো তো যদি একটা এভারেরই টর্চ পাওয়া যায়। এ তো আর লখনৌ শহর না, ও জিনিস একটা হাতে রাখা ভালো। আমরা দুজনে বেরিয়ে পড়লাম। ফেলুদা বলল, এত ছোট শহরে টাঙ্গা না নিয়ে হাঁটাই ভালো। হাঁটতে হাঁটতে বুঝলাম হরিদ্বার শহরে সত্যিই বেশ ঠান্ডা, আর গঙ্গার পাশে বলেই বোধহয় সমস্ত শহরটা একটা আবছা কুয়াশায় ঢেকে রয়েছে। ফেলুদাকে জিজ্ঞেস করতেও বলল, যত না কুয়াশা তার চেয়ে বেশি উনুনের ধোঁয়া। ধর্মশালার সামনের রাস্তা দিয়ে কিছু দূর এগিয়ে গিয়ে একজন লোককে জিজ্ঞেস করতেই সে ঘাটের পথ দেখিয়ে দিয়ে বলল, यहाँ से आधा मील जाने से ही घाट मिल जाएगा। ঘাটে পৌঁছানোর কিছু আগে থেকেই একটা গন্ডগোল শুনতে পাচ্ছিলাম। শেষে বুঝতে পারলাম যে সেটা আসলে এত লোক একসঙ্গে স্নান করার গন্ডগোল। তার উপর ঘাটের পথের দুদিকে ভিখিরি আর ফেরিওয়ালার সারি, তারাও কম চেঁচামেচি করছে না। আমরা ভিড় ঠেলে ঘাটের সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। এরকম দৃশ্য আমি আর কখনো দেখিনি। জলের মধ্যে যেন একটা মেলা বসেছে। ঘাটের উপরেই একটা মন্দির, তার থেকে আরতির ঘণ্টার আওয়াজ আসছে। এক জায়গায় গলায় কণ্ঠি পরা, কপালে তিলক কাটা একজন বৈষ্ণব গান গাইছে। তাকে ঘিরে একদল বুড়ো বুড়ি বসে আছে। মানুষের আশেপাশে ছাগল, কুকুর, গরু বাছুরও কিছু কম নেই। ফেলুদা ঘাটের ধাপে একটা খালি জায়গা বেছে নিয়ে বসে পড়ে বলল, প্রাচীন ভারতবর্ষ যদি দেখতে চাস তো এই ঘাটের ধাপে কিছুক্ষণ বসে থাক। লখনৌ থেকে এই জায়গার ব্যাপারটা এত অন্যরকম যে আমার মন থেকে আংটির ঘটনাটা প্রায় মুছেই যাচ্ছিল। ফেলুদারও কি তাই? নাকি ও মনে মনে রহস্য সমাধানের কাজ চালিয়েই চলেছে? ওকে সে কথাটা আর জিজ্ঞেস করতে সাহস হলো না। ওর দিকে ফিরে দেখি ও বেশ একটা খুশি খুশি ভাব নিয়ে পকেট থেকে দেশলাই আর সিগারেট বার করছে। বাবাদের সামনে তো খেতে পারে না, তাই এই সুযোগে খেয়ে নেবে। সিগারেটটা মুখে পুরে দেশলাইয়ের বাক্সটা খুলতেই দেখলাম তার মধ্যে কি যেন একটা জিনিস ঝলমল করে উঠল। আমি চমকে উঠে বললাম, ওটা কি ফেলুদা? ফেলুদা ততক্ষণে দেশলাই বার করে বাক্স বন্ধ করে দিয়েছে। সে অবাক হবার ভাব করে বলল, কোনটা? ওই যে চকচক করে উঠল দেশলাইয়ের বাক্সে। ফেলুদা কায়দা করে দুহাতের আড়ালে গঙ্গার হাওয়ার মধ্যেও সিগারেটটা ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, দেশলাইতে ফসফরাস থাকে জানিস তো, সেইটাই রোদে চকচক করে উঠেছে আর কি। আমি আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না, কিন্তু দেশলাইয়ের উপর রোদ পড়ে এতটা ঝলমল করে উঠতে পারে এই জিনিসটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। হরিকা চরণ ঘাট থেকে গঙ্গার দৃশ্য দেখে, দক্ষেশ্বরের মন্দির দেখে, বাজারের বনিহারি দোকান থেকে যখন আমরা 3 সেলের একটা টর্চ কিনছি তখন প্রায় 10:30 বাজে। যতই ঘুরি না কেন আর যাই দেখি না কেন ফেলুদার দেশলাইয়ের বাক্সর মধ্যে ওই চকচকানির কথাটা আমি কিছুতেই বলতে পারছিলাম না। বারবার খালি মনে হচ্ছিল যে ওটা আসলে ওই আওরঙ্গজেবের আংটির হীরের চকচকানি। ফেলুদা যদি বলতো ওটা একটা সিকি বা আধুলি তাহলেও হয়তো বিশ্বাস করতে পারতাম, কিন্তু ফসফরাসের ব্যাপারটা যে একেবারে ভুল সেটা আমার বুঝতে বাকি ছিল না। আর আংটিটা যদি সত্যিই ফেলুদার কাছে থেকে থাকে আর সেটার পিছনে যদি সত্যিই ডাকাত লেগে থাকে আর সে ডাকাত যদি জেনে থাকে যে ফেলুদার কাছেই আংটিটা আছে, তাহলে সেটা সে জানে বলেই কি ফেলুদা ওসব হুমকি দেওয়া কাগজ পাচ্ছে আর ওর দিকে গুলতি দিয়ে ইঁট মারছে আর লাঠির ডগায় ক্লোরোফর্মের ন্যাকড়া বেঁধে আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে? ফেলুদা কিন্তু সারা রাস্তা গুনগুন করে গান গেয়েছে। একবার গান থামিয়ে আমায় বলল, খাট বলে একটা রাগ আছে জানিস তো, এটা সেই রাগ, সকালে গাইতে হয়। আমি বলতে চেয়েছিলাম যে খটখট জানি না,
রাগরাগিনী জানি না, কিন্তু আমার ভীষণ রাগ হচ্ছে আর খটকা লাগছে তুমি আমায় ধাপ্পা দিলে কেন। কিন্তু কথাটা আর বলা হলো না, কারণ আমরা তখন ধর্মশালায় পৌঁছে গেছি। মনে মনে ঠিক করলাম যে আজকের মধ্যে ফেলুদার সঙ্গে এ বিষয়ে কথা বলতেই হবে। ধর্মশালার বারান্দায় দেখি বাবা, বনবিহারীবাবু, শ্রীবাস্তব আর একজন ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ভদ্রলোক বসে গল্প করছেন। বাবা আমাদের দেখেই বললেন, ট্যাক্সির ব্যবস্থা হয়ে গেছে, কাল ভোর 6টায় রওনা। বনবিহারীবাবুর চেনা থাকায় বেশ সস্তায় হয়ে গেল। বাঙালি ভদ্রলোক শুনলাম এলাহাবাদে থাকেন, নাম বিলাসবাবু। তিনি নাকি একজন নামকরা হাত দেখিয়ে। আপাতত বনবিহারীবাবুর হাত দেখছেন। বনবিহারীবাবু বললেন, কোনো জানোয়ারের কামড় টামড় খেয়ে মরবো কিনা সেটা একবার দেখুন তো। ভদ্রলোক হাতে একটা লবঙ্গ নিয়ে বনবিহারীবাবুর হাতের উপর বুলোতে বুলোতে বললেন, কই, তা তো দেখছি না, স্বাভাবিক মৃত্যু বলেই তো মনে হচ্ছে। হতে পারেন বিলাসবাবু হাত দেখিয়ে, আমার কিন্তু তার পাটা দেখে ভারী অদ্ভুত লাগলো। বুড়ো আঙুলটার তার পাশের আঙুলের চেয়ে প্রায় আধ ইঞ্চি বড়, আর সেটা দেখে মনে হলো খুব রিসেন্টলি যেন আমি সেরকম পা দেখেছি, কিন্তু কোথায় বা কার পা সেটা মনে করতে পারলাম না। বনবিহারীবাবু একটা হাঁফ ছাড়ার শব্দ করে বললেন, যাক, বাঁচা গেল। কেন মশাই, আপনি কি শিকার করেন নাকি, বাঘ ভাল্লুক মারেন? বিলাসবাবুর বাংলায় একটা অবাঙালির টান লক্ষ্য করলাম। বনবিহারীবাবু বললেন, না, তবু এসব জেনে টেনে রাখা ভালো। আমার এক খুড়তুতো ভাই, কোথাও কিছু নেই, হঠাৎ এক পাগলা কুকুরের কামড় খেয়ে হাইড্রোফোবিয়ায় মরল, তাই আর কি। আপনি কি আগে কলকাতায় ছিলেন? বিলাসবাবু জিজ্ঞেস করলেন। বনবিহারীবাবু একটু অবাক হয়ে বললেন, ওটাও কি হাতের রেখায় পাওয়া যায় নাকি? তাই তো দেখছি। আর আপনার কি পুরানো আমলের শিল্পদ্রব্য বা অন্য দামি জিনিস জমানোর শখ আছে? আমার? না না, আমার কেন, সে ছিল পিয়ারিলালের। আমার সব জন্তু জানোয়ার। তাই কি? তাই কামড় খাওয়ার কথা বলছিলেন? কিন্তু কিন্তু কি? বনবিহারীবাবুকে বেশ উত্তেজিত বলে মনে হলো। বিলাসবাবু প্রশ্ন করলেন, আপনার কি সম্প্রতি কোনো উদ্বেগের কারণ ঘটেছে? সম্প্রতি মানে? এই ধরুন গত মাসখানেকের মধ্যে। বনবিহারীবাবু বেশ জোরে হেসে উঠে বললেন, মশাই, আমার যাকে বলে নট এ কেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, কোনো উদ্বেগ নেই। তবে হ্যাঁ, একটা অ্যাংজাইটি আছে, এই যে কাল লক্ষ্মণ ঝুলায় গিয়ে একটা 12 ফুট অজগরের দেখা পাবো কি না পাবো। বিলাসবাবুর বোধহয় আরেকটু দেখার ইচ্ছে ছিল, কিন্তু বনবিহারীবাবু হঠাৎ হাত দুটো সরিয়ে নিয়ে একটা হাই তুলে বললেন, আসল ব্যাপারটা কি জানেন? কিছু মনে করবেন না, এসব পামিস্ট্রি ফামিস্ট্রিতে আমার বিশ্বাস নেই। আমাদের ভূত ভবিষ্যৎ বর্তমান সবই আমাদের হাতে বটে, কিন্তু সেটা হাতের রেখায় নয়। হাত বলতে আমি বুঝি ক্ষমতা, সামর্থ্য, সেইটির উপরেই সব নির্ভর করে। এই বলে বনবিহারীবাবু চেয়ার ছেড়ে উঠে সোজা ঘরের ভেতর চলে গেলেন। আমার চোখ আবার চলে গেল বিলাসবাবুর পায়ের দিকে। অনেক ভেবেও কিছুতেই মনে করতে পারলাম না কোথায় দেখেছি ওরকম লম্বা বুড়ো আঙুলওয়ালা পা। 10। সারাদিনের মধ্যে একবারও ফেলুদাকে সেই ঝলমলে জিনিসটার কথা জিজ্ঞেস করার সুযোগ পেলাম না। রাত্রে বাবা যদিও বললেন তাড়াতাড়ি শুয়ে পড়ো, ভোরে উঠতে হবে, তবুও খাওয়া দাওয়া করে বিছানা পেতে শুতে শুতে প্রায় 10টা হয়ে গেল। লেপের তলায় যখন ঢুকছি তখন আমাদের পাশাপাশি দুটো ঘরের মাঝখানের দরজা দিয়ে একটা বিকট নাক ডাকার আওয়াজ পেলাম। ফেলুদা বলল, বিলাসবাবু। আমি বললাম, কি করে জানলে? কেন, কাল রাত ট্রেনেও তো ডাকছিল, শুনিসনি? ট্রেনে? বিলাসবাবু ট্রেনেও ছিলেন? তাই তো, একটা রহস্যের হঠাৎ সমাধান হয়ে গেল। ওই বুড়ো আঙুল। ফেলুদা আস্তে করে আমার পিঠ চাপড়ে বলল, গুড, ঠিক কথা। আমাদের উপরের বাঙ্কে উনি সারা রাস্তা চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন, কেবল পায়ের ডগা দুটো বেরিয়েছিল বাঙ্ক থেকে, আর তখনই দেখেছিলাম ওই বুড়ো আঙুল। কিন্তু এবার যে আসল প্রশ্নটা করতে হবে ফেলুদাকে। বাবার নড়াচড়া দেখে বুঝতে পারছিলাম উনি এখনো ঘুমোননি। বাবা না ঘুমোলে কথাটা বলা চলে না, তাই আরেকটু অপেক্ষা করতে হবে। ধর্মশালাটা ক্রমেই আরো নিঝুম হয়ে আসছে, আর তার সঙ্গে সমস্ত শহরটা। শীতকাল, তাই এমনিতেই লোকে তাড়াতাড়ি শুয়ে পড়ে। আমাদের ঘরের ভিতর অন্ধকার, বাইরে উঠোনে বোধহয় একটা লাইট জ্বলছে, আর তারই আলো আমাদের দরজার চৌকাঠে এসে পড়েছে। একবার আমাদের ঘরের মেঝে থেকে যেন ফুট করে একটা শব্দ এলো, বোধহয় ইঁদুর টিঁদুর কিছু হবে। এবার বাবার খাটিয়া থেকে শুনলাম ওর জোরে জোরে নিঃশ্বাস পড়ার শব্দ। বুঝলাম উনি ঘুমিয়ে পড়েছেন।
আমি ফেলুদার দিকে ফিরলাম, তারপর গলা নামিয়ে একেবারে ফিসফিস করে বললাম, ওটা আংটি ছিল তাই না? ফেলুদা কিছুক্ষণ চুপ, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমার মতো ফিসফিস করে বলল, তুই যখন জেনেই ফেলেছিস তখন আর তোর কাছে লুকোনোর কোনো মানে হয় না। আংটিটা আমার কাছেই রয়েছে সেই প্রথম দিন থেকে। তোরা সব ঘুমিয়ে পড়ার পর ধীরু কাকার ঘরে আলনায় ঝোলানো ওর পাঞ্জাবির পকেট থেকে চাবি নিয়ে আলমারি খুলে আংটিটা বের করে নিই। বাক্সটা নিইনি, যাতে ডেফিনেটলি বোঝা যায় আংটিটা গেছে। কিন্তু কেন নিলে আংটিটা? কারণ ওটা সরিয়ে রাখলে আসল ডাকাতকে উস্কে দিয়ে তাকে ধরার আরো সুবিধা হবে বলে। তাহলে সেই সন্ন্যাসী কি আংটিটাই নিতে এসেছিলেন? অম্বিকা বাবু নয়, আর একজন সন্ন্যাসী যে নকল, যার হাতে অ্যাটাচ কেস ছিল, সেই এসেছিল চুরি করতে। কিন্তু গেট থেকেই বৈঠকখানায় আর একজন গেরুয়াধারীকে দেখে চম্পট দেয়, তারপর টাঙ্গা করে স্টেশনে গিয়ে ওয়েটিং রুমে ঢুকে পোশাক বদলে নেয়। সেই নকল সন্ন্যাসী কি? একটা সন্দেহ আছে মনে, কিন্তু এখনো প্রমাণ পাইনি। এতদিন ধরে তুমি ওই আংটি পকেটে নিয়ে ঘুরে বেরিয়েছো? না, তবে একটা নিরাপদ জায়গায় রেখে দিয়েছিলাম। কোথায়? ভুল ভুলাইয়ার একটা খোপড়ির ভিতর। বাপরে বাপ, কি সাংঘাতিক বুদ্ধি! এতদিনে বুঝতে পারলাম ফেলুদার দ্বিতীয়বার ভুলভুলাইয়া যাবার এবং গিয়ে কিছুক্ষণের জন্য হারিয়ে যাবার কারণটা। কিন্তু তবু মনে একটা খটকা লাগলো, তাই জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি তো ভুলভুলাইয়ার প্ল্যান জানতে না? প্রথম দিনই সেটার একটা ব্যবস্থা করেছিলাম। আমার বাঁ হাতের কোড়ে আঙুলের নখটা বড়, সেটা জানিস তো? প্রথম দিনে হাঁটবার সময় ভুলভুলাইয়ার প্রত্যেকটি গলির মুখে দেওয়ালের নখ দিয়ে ঘষে 1, 2, 3 করে নম্বর দিয়ে রেখেছিলাম। 7 নম্বর গলির খুপড়ির মধ্যে ছিল সেই আংটিটা। আমি জানতাম ওর চেয়ে নিরাপদ জায়গা আর নেই। এদিকে হরিদ্বার যাবো, অথচ আংটিটা লখনৌ হয়ে থেকে যাবে, এটা ভালো লাগছিল না। তাই সেদিন গিয়ে বার করে নিয়ে আসি। আমার বুকের ভিতরটা আবার ঢিপ ঢিপ করতে আরম্ভ করেছে। বললাম, কিন্তু সে ডাকাত যদি সন্দেহ করে যে তোমার কাছে আংটিটা আছে? সন্দেহ করলেই বা, প্রমাণ তো নেই। আমার বিশ্বাস সন্দেহ করেনি, কারণ অত বুদ্ধি ওদের নেই। কিন্তু তাহলে তোমার পেছনে এভাবে লেগেছিল কেন? তার কারণ আংটির লোভ ওরা ছাড়তে পারছে না, আর ওরা জানে যে আমি যতদিন আছি ততদিন ওদের সব প্ল্যান ভণ্ডুল করে দেবার ক্ষমতা আমার আছে। কিন্তু আমার গলা শুকিয়ে প্রায় আওয়াজই বেরোচ্ছিল না। কোনো রকমে ঢোক গিলে তবে কথাটা শেষ করতে পারলাম। তার মানে তো তোমার সাংঘাতিক বিপদ হতে পারে। বিপদের মুখে ঝাঁপিয়ে পড়াই তো ফেলু মিত্তিরের ক্যারেক্টার। কিন্তু আর কিন্তু না, এবার ঘুম। ফেলুদা একটা তুড়ি মেরে হাই তুলে পাশ বদল করলো। ধর্মশালা এখন একেবারে চুপ। দূরের রাস্তায় একটা কুকুর ডেকে উঠল। পাশের ঘরে নাক ডাকার শব্দ একটানা চলেছে। ঘুম কি আসবে? ফেলুদার টেক্কা মার্কা দেশলাইয়ের বাক্সের রোদের আলোতে ঝলমল করা বাদশাহী আংটির কথাটা কিছুতেই ভুলতে পারছিলাম না। এই আংটির ব্যাপারে কি অদ্ভুত সাহসের সঙ্গে ফেলুদা নিজেকে জড়িয়ে ফেলেছে তা ভাবতেও অবাক লাগে। অথচ এটাও ঠিক যে ও যদি না থাকতো তাহলে হয়তো আংটি চুরিও হয়ে যেত, আর চোর ধরাও পড়তো না। কির কিট কিট কিট, কির কিট কিট কিট, কির কিট 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 কিট, পাশের ঘর থেকে, কিন্তু মনে হয় যেন অনেক দূর থেকে র্যাটার স্নেকের আওয়াজ পেলাম। বুঝলাম বনবিহারী বাবু তার প্রিয় সঙ্গীত শুনছে, আর এই ঝুমঝুমির আওয়াজ শুনতে শুনতেই বোধহয় ঘুমটা এসে গিয়েছিল। বাবার ট্রাভেলিং ক্লকে 5টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, কিন্তু আমার ঘুম ভেঙে গেল সেটা বাজার একটু আগেই। তাড়াতাড়ি মুখ টুক ধুয়ে চাটা খেয়ে তৈরি হয়ে নিলাম। সঙ্গে নিয়ে যাওয়ার জন্য খাবারের কথা বলতে শ্রীবাস্তব বললেন, লক্ষ্মণ ঝুলায় একেবারে ব্রিজের মুখেই দোকানে চমৎকার পুরি তরকারি পাবেন, খাবার নেবার কোনো দরকার নেই। সকলেই বেশ ভালো করে গরম জামা পরে নিয়েছিলাম, কারণ পথে তো ঠান্ডা হবেই, আর লক্ষ্মণ ঝুলার হাইট বেশি বলে সেখানে এমনিতেই এখানকার চেয়ে বেশি ঠান্ডা। 6:45টার সময় দুটো ট্যাক্সি পরপর এসে ধর্মশালার গেটের সামনে দাঁড়ালো। আমাদের সঙ্গে সঙ্গে দেখলাম বিলাসবাবু এসেছেন। শুনলাম উনিও লক্ষ্মণ ঝুলা যাবেন বলে আমাদের দলে ঢুকে পড়েছেন। কোন গাড়িতে উঠবো ভাবছি, এমন সময় বনবিহারীবাবু এগিয়ে এসে বললেন, 3জন করে ভাগাভাগি হয়ে যেতে হবে অবশ্যই। জানোয়ার সম্বন্ধে আমার কিছু ইন্টারেস্টিং গল্প আছে। তপেশবাবু, যদি চাও তো আমার গাড়িতে আসতে পারো। আমি বললাম, শুধু আমি কেন, ফেলুদাও নিশ্চয়ই শুনতে চাইবে।
ফেলুদা কোনো আপত্তি করলো না। তাই শেষ পর্যন্ত আমি, ফেলুদা আর বনবিহারীবাবু একটা গাড়িতে, আর বাবা, শ্রীবাস্তব আর বিলাসবাবু অন্য গাড়িতে উঠলাম। শ্রীবাস্তবের সঙ্গে দেখলাম বিলাসবাবুর বেশ ভাব হয়ে গেছে। সামনের সিটে ড্রাইভারের পাশে বনবিহারীবাবু তার কাঠের বাক্সটা রাখলেন। বললেন, এইটাতে আমার অজগর আসবে। পিছনের সিটের মাঝখানে ফেলুদা, আর দুপাশে আমি আর বনবিহারীবাবু বসলাম। ঠিক সোয়া 6টার সময় আমাদের গাড়ি দুটো একসঙ্গে রওনা দিল। শহর ছাড়িয়ে খোলা জায়গায় পৌঁছতে আরো 5 মিনিট লাগলো। সামনে পাহাড়, ডান দিকে চেয়ে থাকলে মাঝে মাঝে গঙ্গা দেখা যাচ্ছে। আমার মনটা খুশিতে ভরে উঠল। বনবিহারী বাবুও বোধহয় বেশ ফুর্তিতেই আছেন, কারণ গুনগুন করে কান ধরেছে। বোধহয় অজগরের আশাতেই ওর মনের এই ভাব। ফেলুদাই কেবল দেখলাম একেবারে চুপ মেরে গেছে। কি ভাবছে ও? আংটিটা কি এখনো ওর পকেটেই আছে? সেটা জানার কোনো উপায় নেই, কারণ ও বনবিহারী বাবুর সামনে সিগারেট খাবেন। বাবাদের ট্যাক্সিটা আমাদের সামনেই চলেছে। ট্যাক্সির পিছনের কাঁচের ভিতর দিয়ে দেখা যাচ্ছে বিলাসবাবু শ্রীবাস্তবকে কি সব যেন বোঝাচ্ছেন। হয়তো শ্রীবাস্তব এই ফাঁকতালে তার হাতটা দেখিয়ে নিচ্ছেন। বনবিহারীবাবু হঠাৎ বললেন, শিশির ভেজা রাস্তা থেকে এখনো ধুলো উঠছে না, কিন্তু রোদের তেজ বাড়লে উঠবে। আমার মনে হয় ওদের একটু এগিয়ে যেতে দেওয়া উচিত। এই ড্রাইভার, একটু আস্তে চালাও তো দেখি। দাড়িওয়ালা পাগড়ি পরা পাঞ্জাবি ড্রাইভার বনবিহারীবাবুর কথা মতো গাড়ির স্পিড কমিয়ে দিল, আর তার ফলে বাবাদের ট্যাক্সি বেশ কিছু দূর এগিয়ে গেল। ধুলো হোক আর যাই হোক, আমি মনে মনে চাইছিলাম গাড়ি দুটো যেন কাছাকাছি একসঙ্গে চলে, কিন্তু বনবিহারীবাবুর আদেশের উপর কিছু বলতে সাহস হলো না। ভদ্রলোক জানোয়ারের গল্প আরম্ভ করবেন কখন? একটা গাড়ি যেন পিছন থেকে বেশ কিছুক্ষণ ধরেই বারবার হর্ন দিচ্ছে। বনবিহারীবাবু বললেন, এ তো জ্বালালে দেখছি। পাশ দাও হে ড্রাইভার, পাশ দাও, নইলে প্যাক করে কান ঝালাপালা করে দেবে। ড্রাইভার বাধ্যভাবে গাড়িটাকে রাস্তার একটু বাঁদিকে নিল, আর অমনি একটা পুরনো ধরনের সেভরলে ট্যাক্সি আমাদের গাড়ির পাশ দিয়ে হুশ করে বেরিয়ে গেল। যাবার সময় দেখলাম যে সে গাড়ির পিছনের সিটে বসা একজন লোক মুখ বার করে আমাদের দিকে দেখে নিল। এ আমাদের চেনা লোক, সেই বেরেলি পর্যন্ত যাওয়া গেরুয়াধারী সন্ন্যাসী। 11। আমরা আগেই ঠিক করেছিলাম যে প্রথমে লক্ষ্মণ ঝুলা যাব, তারপর সেখানে বেশ কিছুক্ষণ থেকে দুপুরের খাওয়া সেরে ফেরার পথে ঋষিকেশটা দেখে আসবো। সত্যি বলতে কি, ঋষিকেশটা সম্বন্ধে আমার খুব বেশি উৎসাহ ছিল না। সেও তো তীর্থস্থান, পান্ডা, ধর্মশালা, অলিগলি, ঘাট, মন্দির, এইসব। কেবল গঙ্গাটা একটু অন্যরকম। বনবিহারী বাবু এখন ফেলুদার গানটা ধরেছে, জব ছোড় চলে লখনৌ নগরী, তব হাল আদম পর কে গুজরি। গান থামিয়ে হঠাৎ বনবিহারীবাবু বললেন, এই গানের সুরে জ্যোতি ঠাকুরের একটা বাংলা গান আছে, জানো? ফেলুদা বলল, জানি। কত কাল রবে বলো ভারত হে। ঠিক বলেছ। তারপর আমার দিকে ফিরে বনবিহারীবাবু বললেন, স্টিল মানে হর্ন, হর্ন মানে সিং, সিং মানে গান, গান মানে কামান, কামান মানে আইস, আইস মানে আমি দেখিয়েছিলাম। এটা জানো? এটা আমি জানতাম না, শুনে খুব মজা লাগলো আর মনে মনে মুখস্থ করে নিলাম। বনবিহারীবাবু বললেন, এটার জন্যই বোধহয় আমার গান বলতেই বন্দুকের কথা মনে পড়ে, আর বন্দুক বলতেই জিম করবেট। শিকারী করবেটের কথা জানো তো? ফেলুদা বলল, জানি। তিনি কিন্তু এইসব অঞ্চলে মানুষকে খুব বাঘ মেরে গেছেন। আমার করবেটকে কেন এত ভালো লাগে জানো? কারণ উনিও আমার মতো জানোয়ারদের স্বভাব বুঝতেন, ওদের ভালোবাসতেন। এই বলে আবার গুনগুন করে গান ধরলেন বনবিহারীবাবু। গাড়ি ছুটে চলেছে লক্ষ্মণ ঝুলার দিকে। বাঁদিকে পাহাড়, সামনে পাহাড়, ডান দিকে মাঝে মাঝে গঙ্গাটা দেখা যাচ্ছে, মাঝে মাঝে ঘন জঙ্গল, আকাশে মেঘ জমছে। সূর্যটা একবার মেঘে ঢেকে যাচ্ছে, আর তখনই বাতাসটা আরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি প্রথম দিকে কেবল লক্ষ্মণ ঝুলার কথাই ভাবছিলাম, এখন আবার মাঝে মাঝে আংটির ব্যাপারটা মনটাকে খোঁচা দিতে আরম্ভ করেছে। অনেক কিছু নতুন জিনিস এ দুদিনে জানতে পেরেছি, কিন্তু আরো অনেক কিছুই যে এখনো জানতে বাকি আছে। মহাবীর কেন সন্দেহ করে যে পিয়ারীলাল স্বাভাবিকভাবে মারা যাননি? পিয়ারীলাল কিসের জন্য চিৎকার করেছিলেন মারা যাবার আগে? পিয়ারীলাল কোন স্পাইয়ের কথা বলতে চেয়েছিলেন? সে স্পাই কি আমাদের চেনার মধ্যে কেউ, না চেনার বাইরে? এইসব ভাবতে ভাবতে আমার চোখটা গাড়ির সামনের আয়নাটার দিকে চলে গেল। আয়নায় ফেলুদাকে দেখা যাচ্ছে। সে অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সামনের দিকে চেয়ে কি জানি দেখছে। এবার আমি আর চোখে ফেলুদার দিকে চেয়ে দেখি, সে দেখছে তার সামনেই বসা ড্রাইভারের দিকে। আমার চোখটাও প্রায় আপনা থেকেই ঘুরে ড্রাইভারের দিকে গেল, আর সেদিকে দৃষ্টি পড়তেই আমার বুকের ভিতরটা ছাঁত করে উঠল।
ড্রাইভারের পাগড়ির নিচে আর কোটের কলারের ঠিক উপরে ঘাড়ের মাঝখানে আঁচড়ের দাগ। এরকম আঁচড়ের দাগ আমরা আর একজনের ঘাড়ে দেখেছি, সে হলো গণেশ গুহ। আবার ফেলুদার দিকে চেয়ে দেখি সে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে জানালার বাইরে দেখছে। তাকে এমন গম্ভীর এর আগে আমি কখনো দেখিনি। কোয়ালিটি রেস্টুরেন্টে বসে গণেশ গুহ বলেছিল সে বনবিহারী বাবুর চাকরি ছেড়ে দিয়ে সেই দিনই কলকাতায় চলে যাচ্ছে, আর আজ সে পাঞ্জাবি ড্রাইভারের ছদ্মবেশে আমাদের নিয়ে চলেছে লক্ষ্মণ ঝুলা। হঠাৎ মনে পড়লো বনবিহারী বাবুই এই ট্যাক্সি ঠিক করে দিয়েছেন। তাহলে কি? আমি আর ভাবতে পারলাম না। আমার মাথা ভোঁ ভোঁ করতে আরম্ভ করেছে। আমরা কোথায় চলেছি এখন? লক্ষ্মণ ঝুলা না অন্য কোথাও? বনবিহারী বাবুর উদ্দেশ্যটা কি? অথচ তাকে দেখে তো তার মনে কোনো রকম উত্তেজনা বা দুরভিসন্ধি আছে বলে মনে হয় না। হঠাৎ বনবিহারী বাবুর গলার আওয়াজে চমকে উঠলাম। আমরা বাঁয়ে একটা রাস্তা ধরবো এবার। ওই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে। কিছু দূর গেলেই একটা বাড়ি পাবো, সেখানেই আমার অজগরটা থাকার কথা। যাবার সময় একবার দেখে যাই, ফেরার পথে একেবারে বাক্সে পুরে নিয়ে গাড়িতে তুলে নেব। কি বলেন ফেলুবাবু? আশ্চর্য শান্তভাবে ফেলুদা বলল, বেশ তো। আমি কিন্তু একটা কথা না বলে পারলাম না। আপনি যে বলেছিলেন অজগরটা লক্ষ্মণ ঝুলায় আছে। বনবিহারীবাবু হো হো করে হেসে উঠে বললেন, এটা যে লক্ষ্মণ ঝুলা নয় সেটা তোমাকে কে বললো তপেশবাবু? হাওড়া বলতে কি কেবল হাওড়ার পুল আর তার আশপাশটা বোঝায়? লক্ষ্মণ ঝুলা শুরু হয়ে গেছে এখান থেকেই। গঙ্গার ব্রিজ এখান থেকে মাইল দেড়েক। শালবনের মধ্যে দিয়ে আগাছায় ঢাকা প্রায় দেখা যায় না এমন একটা পথ ধরে গাড়িটা বাঁ দিকে ঘুরলো। লক্ষ্য করলাম ড্রাইভারটা এবার বনবিহারীবাবুর নির্দেশের অপেক্ষাও করলো না, যেন তার আগে থেকে জানা ছিল এ রাস্তা দিয়ে যেতে হবে। কেমন লাগছে ফেলুবাবু? বনবিহারীবাবুর গলায় একটা নতুন সুর। কথাগুলোর পিছনে যেন একটা চাপা উত্তেজনা লুকোনো আছে। দারুণ। কথাটা বলেই ফেলুদা তার বাঁ হাতটা দিয়ে আমার ডান হাতটা ধরে আস্তে একটা চাপ দিল। বুঝতে পারলাম ও বলতে চাইছে, ভয় পাস না, আমি আছি। রুমাল এনেছিস তোপসে? ফেলুদার এই প্রশ্নটার জন্য আমি একেবারেই তৈরি ছিলাম না, তাই কিরকম ভ্যাবাচাকা খেয়ে গেলাম। রুমাল? রুমাল জানিস না? হ্যাঁ, কিন্তু ভুলে গেছি। বনবিহারীবাবু বললেন, ধুলোর জন্য বলছো? এখানে কিন্তু ধুলোটা কম হবে। না, ধুলো না। বলে ফেলুদা তার কোটের পকেট থেকে একটা রুমাল বার করে আমার পকেটে গুঁজে দিল। কেন যে সে এটা করলো তা বুঝতেই পারলাম না। বনবিহারীবাবু তার টেপ রেকর্ডারটা নিজের কোলের উপর নিয়ে সেটাকে চালিয়ে দিলেন। শালবনের ভিতর হায়না হেসে উঠল। বন এখন আরো গভীর। সূর্যের আলো আর আসছে না এখানে। এমনিতেই মেঘ আরো ঘন হয়েছে। বাবাদের গাড়ি এখন কোথায়? লক্ষ্মণ ঝুলা পৌঁছে গেছে কি? আমাদের যদি কিছু হয় ওরা টেরও পাবেন না। সেই জন্যই কি বনবিহারীবাবু ওদের গাড়িটা এগিয়ে যেতে দিলেন? মনে যত জোর আছে, সাহস আছে, সব একসঙ্গে জড়ো করার চেষ্টা করলাম। কেন জানি বুঝতে পারছিলাম যে ফেলুদার উপর যতই ভরসা থাকুক না কেন, আজ যে অবস্থায় পড়তে হবে ওকে, তাতে ওর যত বুদ্ধি, যত সাহস আছে সবটুকুর দরকার হবে। গাড়ি আরো গভীর বনের মধ্যে দিয়ে চলেছে এখন। বনবিহারীবাবু আর গান গাইছেন না। এখন কেবল ঝিঝির ডাক আর মোটরের চাকার তলায় আগাছার খসখসানি। প্রায় 10 মিনিট চলার পর গাছের গুঁড়ি আর পাতার ফাঁক দিয়ে কিছু দূরে একটা বাড়ি দেখা গেল। এরকম জায়গায় এত গভীর বনের ভেতর কে আবার বাড়ি তৈরি করলো? হঠাৎ মনে পড়লো আমার এক দুঃসম্পর্কের কাকা আছেন, যিনি সুন্দরবনের কোথায় যেন ফরেস্ট অফিসার। তারও এরকম একটা বাড়ি আছে শুনেছি। আশেপাশে বাঘ ঘোরাফেরা করে। এও হয়তো সেই ধরনেরই একটা বাড়ি। আরেকটু কাছে গিয়ে বুঝতে পারলাম বাড়িটা কাঠের তৈরি, আর সেটা বহু পুরনো। শুধু তাই না, বাড়িটা আসলে একটা মাচার ওপর তৈরি। একটা কাঠের সিঁড়ি দিয়ে সেই মাচায় উঠতে হয়। বাইরে থেকে দেখে মনেই হয় না সেখানে কোনো লোক থাকে। আমাদের ট্যাক্সি বাড়িটার সামনে এসে থামলো। বনবিহারীবাবু বললেন, পাড়ে আছেন বলে তো মনে হয় না, তবে এসেইছি যখন তখন ভেতরে গিয়ে একটু অপেক্ষা করা যাক, হয়তো কাছাকাছির মধ্যেই কোথাও গেছেন কাঠ টাঠ সংগ্রহ করতে বোধহয়। একা মানুষ তো সব নিজেই করেন, আর ওর অত জন্তু জানোয়ারের ভয় নেই, আমারই মতো। এসো ফেলুচন্দ্র, তপেশচন্দ্র, ভেতরে গিয়ে বসা যাক। মেকি সন্ন্যাসী তো অনেক দেখলে, এবারে একজন সত্যিকারের সাধু পুরুষ কিভাবে থাকেন দেখবে চলো। আমরা তিনজন গাড়ি থেকে নামলাম। ফেলুদা না থাকলে আমার মনের অবস্থা যে কি হতো জানি না। এখনো যে সাহস পাচ্ছি তার একমাত্র কারণ হলো ফেলুদার নির্বিকার ভাব। এক এক সময় তাই মনে হয় বিপদটা হয়তো আসলে আমার কল্পনা।
আসলে ড্রাইভার সত্যিকারের শিখ ড্রাইভার, আর বনবিহারী বাবু খুব ভালো লোক। আর এই বাড়িটায় সত্যিকারের পাড়েজি বলে একজন সাধু পুরুষ থাকেন, যার কাছে একটা 12 ফুট লম্বা অজগর সাপ আছে, আর সেটা দেখার জন্যই বনবিহারী বাবু এখানে আসছেন। আগাছা আর শুকনো শালপাতার উপর দিয়ে হেঁটে কাঠের সিঁড়িটা দিয়ে উঠে আমরা বাড়িটার ভেতর ঢুকলাম। যে ঘরটায় ঢুকলাম সেটা সাইজে আমাদের ট্রেনের কামরার চেয়ে খুব বেশি বড় নয়। ঢোকার দরজা ছাড়াও আর একটা দরজা আছে, সেটা দিয়ে পাশের আর একটা ঘরে যাওয়া যায়, কিন্তু মনে হলো সে দরজাটা বাইরে থেকে বন্ধ। দুটো দরজার উল্টো দিকে দুটো ছোট্ট জানালাও রয়েছে, জানালা দিয়ে বাইরের শালবন দেখা যাচ্ছে। মাচাটার হাইট এক মানুষের বেশি নয়। বনবিহারী বাবু কাঁধে ঝোলানো টেপ রেকর্ডার মাটিতে নামিয়ে রেখে বললেন, পাড়েজির কেমন সরল জীবনযাত্রা দেখেই বুঝতে পারছো। ঘরের মধ্যে একটা ভাঙা টেবিল, একটা হাতল ভাঙা বেঞ্চি আর একটা টিনের চেয়ার। ফেলুদা বেঞ্চিটার উপর বসলো দেখে আমিও তার পাশে গিয়ে বসলাম। বনবিহারী বাবু তার পাইপে তামাক ভরে তাতে আগুন দিয়ে দেশলাইটা জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে টিনের চেয়ারটা মজবুত কিনা হাত দিয়ে চেপে পরীক্ষা করে মুখ দিয়ে একটা আরামের শব্দ করে সেটার উপর বসলেন। তারপর পাইপটাতে একটা বিরাট টান দিয়ে ঘরটাকে প্রায় ধোঁয়ায় ভরে দিয়ে চাপা অথচ পরিষ্কার গলায় ভীষণ স্পষ্ট উচ্চারণে বললেন, তারপর ফেলুবাবু, আমার আংটিটা যে এবার ফেরত চাই। 12। আপনার আংটি? বনবিহারী বাবুর কথাটা যে ফেলুদাকে বেশ অবাক করেছে সেটা বুঝতে পারলাম। বনবিহারী বাবু ঠোঁটের কোণে পাইপ আর একটা অল্প হাসি নিয়ে চুপ করে বসে রইলেন। বাইরে ঝিঝির শব্দ কমে এসেছে। ফেলুদা বলল, আর সে আংটি যে আমার কাছে রয়েছে তা আপনি কি করে জানলেন? বনবিহারী বাবু এবার কথা বললেন, অনুমান অনেকদিন থেকেই করেছিলাম। বাইরের একটা লোক এসে ধীরুবাবুর শোবার ঘরের আলমারি খুলে তার থেকে আংটি বার করে নিয়ে যাবে, এটা প্রথম থেকেই কেমন যেন অবিশ্বাস্য লাগছিল। তবে তোমার উপর সন্দেহ গেলেও এতদিন প্রমাণ পাইনি, এখন পেয়েছি। কি প্রমাণ? বনবিহারী বাবু উত্তরে কিছু না বলে মেঝে থেকে টেপ রেকর্ডারটা কোলে তুলে নিয়ে ঢাকনা খুলে সুইচ টিপে দিলেন। যা শুনলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। চাকা ঘুরছে আর যন্ত্রটা থেকে আমার আর ফেলুদার গলার স্বর বেরোচ্ছে। ওটা আংটিই ছিল, তাই না? তুই যখন জেনেই ফেলেছিস তখন আর তোর কাছে লুকানোর কোনো মানে হয় না। আংটিটা আমার কাছেই রয়েছে সেই প্রথম দিন থেকেই। বনবিহারী বাবু খট করে রেকর্ডারের সুইচ বন্ধ করে দিলেন। তারপর বললেন, কাল রাত্রে তোমরা শোবার আগেই মাইক্রোফোনটা তোমাদের খাটিয়ার তলায় রেখে এসেছিলাম। অবশ্যই তোমরা যে ঠিক এই বিষয়ে কথাবার্তা বলবে সেটা আমার জানা ছিল না, কিন্তু যখন বলেইছো তখন কি আর এ সুযোগ ছাড়া যায়? এর চেয়ে বেশি প্রমাণ কি আর দরকার আছে তোমার? ফেলুবাবু, কিন্তু আংটিটা আপনার সে কথা আপনি বলছেন কি করে? বনবিহারী বাবু রেকর্ডারটা টেবিলের উপর রেখে দিয়ে পায়ের উপর পা তুলে চেয়ারে হেলান দিয়ে বললেন, 1948 সালে, অর্থাৎ আজ থেকে 18 বছর আগে আমার কলকাতার নলাখা কোম্পানির থেকে 2 লাখ টাকা দিয়ে ও আংটি কেনা। পিয়ারিলালের সঙ্গে আমার আলাপ হয় তার কিছু পরেই। তার যে এসব জিনিসের শখ ছিল সেটা তিনি আমাকে বলেননি, কিন্তু আংটিটা আমি তাকে দেখিয়েছিলাম। দেখে তার চোখ মুখের অবস্থা যা হয়েছিল তাতেই আমার মনে একটা সন্দেহ জাগে। তার 2 দিন পরেই আংটিটা আমার বাড়ি থেকে লোক পেয়ে যায়। পুলিশে খবর দেওয়া হয়েছিল, কিন্তু চোর ধরা পড়েনি। তারপর লখনৌ এসে বছর থাকার পর এই সেদিন শ্রীবাস্তবের কাছে আংটিটা দেখে জানতে পারি পিয়ারিলাল সেটা তাকে দিয়েছেন। পিয়ারিলাল ভাবেননি তিনি প্রথম অ্যাটাকটা থেকে বেঁচে উঠবেন, তাই মানে মানে চোরাই মাল অন্যের হাতে চালান করে দিয়েছিলেন। কিন্তু তারপর তিনি সুস্থ হয়ে উঠলেন। আমি তার আরোগ্যের সুযোগ নিয়ে তার সঙ্গে দেখা করতে গেলাম। ভাবলাম তিনি যদি ব্যাপারটা স্বীকার করেন তাহলে শ্রীবাস্তবকে বললে তিনি নিশ্চয়ই আমাকে আংটিটা দিয়ে দেবেন। শ্রীবাস্তবকে তার দরুন কিছু টাকাও দিতে রাজি ছিলাম আমি। কিন্তু আশ্চর্য কি জানো, পিয়ারিলাল চুরির ব্যাপারটা বেমালুম অস্বীকার করে গেলেন। বলেন আমার কাছে ওরকম আংটি উনি কোনোদিন দেখেননি, অথচ সে আংটির রসিদ পর্যন্ত রয়েছে এখনো আমার কাছে। এবার ফেলুদা কথা বলল, আর তার গলার স্বরে ভয়ের কোনো চিহ্ন মাত্র নেই। কিন্তু বনবিহারী বাবু, আমি এবার আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আশা করি আপনি তার জবাব দেবেন। বনবিহারী বাবু বললেন, আগে বলো, সে আংটি এখনো তোমার কাছেই রয়েছে না তুমি সেটা অন্য কোথাও রেখে এসেছো? নিজের জিনিস আমি নিজের হাতেই ফেরত নিতে চাই। এবার ফেলুদার গলার স্বরে বিদ্রুপের ইঙ্গিত।
কিন্তু এতদিন তো অন্য লোক লাগিয়ে আংটি চুরির চেষ্টার ব্যাপারে এবং আমার পিছনে লাগার ব্যাপারে আপনার উৎসাহের কোনো অভাব দেখিনি। আপনার গণেশ গুহ লোকটি, যিনি আজ দাড়ি পাগড়ি পরে পাঞ্জাবি ড্রাইভার সেজেছেন, তিনিই তো বোধহয় সেই নকল সন্ন্যাসী, তাই না? শ্রীবাস্তবের বাড়ির ডাকাত তো বোধহয় তিনিই। আর প্রথম দিন শ্রীবাস্তবকে ধাওয়া করার ভারও তো তার উপরেই ছিল। অবশ্যই পরে শ্রীবাস্তবকে ছেড়ে আমার পিছনে লাগানো হয় তাকে। রেসিডেন্সিতে গুলতি মারা, ক্লোরোফর্ম দিয়ে আমাকে অজ্ঞান করার চেষ্টা, হুমকি কাগজ ছুঁড়ে মারা, এসবই তো তার কাজ, তাই না? বনবিহারীবাবু একটু হেসে বললেন, সব কাজ তো আর নিজে করা যায় না ফেলুরাম। এমন কিছু কিছু কাজ সব সময়েই থাকে যার ভার অন্যের উপর দিতে হয়। আর বুঝতেই তো পারো গণেশের স্বাস্থ্যটা তো ভালো, কারণ সে এককালে সার্কাসে বাঘ সিংহ হ্যান্ডেল করেছে। সুতরাং ডান পিটে মোর কাজগুলো সে ভালোই করে। আর এটা আমি অবশ্যই বলবো যে আমার হুকুমে এসব কাজগুলো করে সে যে অপরাধ করেছে, তোমার অপরাধ তার চেয়ে অনেক বেশি। কারণ তুমি যে আংটি তোমার কাছে ধরে রেখেছো তাতে তোমার কোনো অধিকারই নেই। ওটা আমার জিনিস, আমার প্রপার্টি, এবং সেটা আমার ফেরত চাই আজই, এখনই। শেষ কথাগুলো বনবিহারীবাবু বললেন প্রায় চিৎকার করে। মনের সাহস আনার অনেক চেষ্টা সত্ত্বেও আমার হাত পা কিরকম যেন ঠান্ডা হয়ে আসছিল। ফেলুদার উত্তরটা এলো ইস্পাতের মতো কঠিন স্বরে। খুনের দায়ে অভিযুক্ত হলে পর ও আংটি কি আপনার কোনো কাজে আসবে? বনবিহারীবাবু প্রায় কাঁপতে কাঁপতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তুমি তো কম বেয়াদব নও হে ছোকরা, যাকে তাকে ফস করে খুনি বলে দিচ্ছ। যাকে তাকে বলতে যাব কেন? আমার বিশ্বাস খুনিকেই খুনি বলছি। আপনি পিয়ারিলালের স্পাই এর ব্যাপারটা একটু খুলে বলবেন কি? পরশু আপনার কথা শুনে মনে হয়েছিল আপনার ও সম্বন্ধে কিছু জানা আছে। বনবিহারীবাবু একটা শুকনো হাসি হেসে বললেন, ভেরি সিম্পল, খুলে বলার কিছু নেই। আমি আংটিটা সম্পর্কে খোঁজ খবর করার জন্য ওর পেছনে কিছু লোক লাগিয়েছিলাম। পিয়ারিলাল নিশ্চয়ই তাদের সম্পর্কে কিছু বলতে চেয়েছিলেন। আমি যদি বলি পিয়ারিলালের স্পাই এর সঙ্গে গুপ্তচরের কোনো সম্পর্ক নেই, তার মানে কি বলতে চাইছো তুমি? আপনি পিয়ারিলালের দ্বিতীয় অ্যাটাকের দিন সকালে তার বাড়িতে গিয়েছিলেন, তাই না? তাতে কি হয়েছে? আমি গেলেই তার অ্যাটাক হবে? তার বাড়িতে তো আগেও গিয়েছি আমি। তখন তো খালি হাতে গেছেন। খালি হাতে মানে? কিন্তু এই শেষবার আপনি খালি হাতে যাননি। আপনার সঙ্গে একটি বাক্স ছিল, আর সেই বাক্সের মধ্যে ছিল আপনার চিড়িয়াখানার একটি অধিবাসী, আপনার বিশাল বিষাক্ত আফ্রিকান মাকড়সা, ব্ল্যাক উইডো স্পাইডার, তাই না? পিয়ারিলাল বলতে চেয়েছিলেন স্পাইডার, কিন্তু পুরো কথাটা সেই অবস্থায় উচ্চারণ করা সম্ভব হয়নি, তাই স্পাইডার হয়ে গিয়েছিল স্পাই। বনবিহারীবাবুর মুখ হঠাৎ জানি কেমন ফ্যাকাশে হয়ে গেল। তিনি আবার চেয়ারে বসে পড়লেন। বললেন, কিন্তু তাকে আমি মাকড়সা দেখে করবোটা কি? ফেলুদা বলল, পিয়ারিলালের আরশোলা দেখে হৃদকম্প হয়, সেটা বোধহয় আপনার জানা ছিল না। আপনি হয়তো মাকড়সাটা দেখে ভয় পাইয়া আংটিটা আদায় করে নিতে চেয়েছিলেন, কিন্তু হয়ে গেল একেবারে হার্ট অ্যাটাক এবং শেষ পর্যন্ত মৃত্যু। এই মৃত্যুর জন্য আপনি ছাড়া আর কে দায়ী বলুন? আর আপনি বলছেন আংটিটা আপনি কিনেছিলেন এবং পিয়ারিলাল সেটা চুরি করেন। আমি যদি বলি আংটি পিয়ারিলাল কিনে কলকাতায় 18 বছর আগে আপনাকে দেখিয়েছিলেন, আর সেই থেকে আপনার ও আংটির উপর লোভ, আর আপনার বাড়ির ওই তালা দেওয়া বন্ধ ঘরে এরকম আরো অনেক পুরনো জিনিস আপনার আছে, আর ওই সব মূল্যবান জিনিস চোর ডাকাতের হাত থেকে সামলানোর জন্যই আপনার ওই চিড়িয়াখানা। বনবিহারীবাবু গম্ভীর গলায় বললেন, তুমি আর কি বিশ্বাস করো সেটা শুনতে পারি কি? ফেলুদা গম্ভীর গলায় বলল, নিশ্চয়ই পারেন। আমার বিশ্বাস পিয়ারিলালের ওই বাদশাহী আংটি আপনি আর কোনোদিন চোখেও দেখতে পাবেন না, আর আমার বিশ্বাস আপনার ভবিষ্যতে রয়েছে আপনার অপরাধের উপযুক্ত শাস্তি। গণেশ! বনবিহারী বাবুর গুরুগম্ভীর চিৎকারে কাঠের ঘরটা গম গম করে উঠল। ফেলুদা হঠাৎ বলল, মুখে রুমাল চাপা দে। কেন কথা বলল জানি না, কিন্তু আমি তৎক্ষণাৎ পকেট থেকে ফেলুদার দেওয়া রুমালটা বার করে মুখের উপর চাপা দিলাম। গণেশ গুহ ঘরের ভিতর এসে ঢুকলো, হাতে সেই কাঠের বাক্স। বনবিহারীবাবু দেখি টেপ রেকর্ডারটা নিয়ে দরজার দিকে পিছিয়ে যাচ্ছে। ফেলুদা নিজের পকেট থেকে রুমাল বার করলো, আর তার সঙ্গে সেই মাজনের কৌটোটা, যাতে লেখা দশম সংস্কার চূর্ণ।
গণেশ গুহ বাক্সটা মাতৃতে রেখে ঢাকনাটা খুলে যেই পিছিয়ে যাবে সেই মুহূর্তে ফেলুদা কৌটোটার ঢাকনা খুলে তার ভিতর থেকে এক খাবলা কি জানি গুঁড়ো তুলে নিয়ে গণেশ আর বনবিহারী বাবুর দিকে ছুঁড়ে দিয়ে নিজের মুখে রুমাল চাপা দিল। আমি রুমালের ফাঁক দিয়ে সামান্য যে গন্ধ এলো তাতে বুঝলাম সেটা গোলমরিচ। সেই গোলমরিচের গুঁড়ো দুজনের চোখে নাকে ঢুকে ওদের যে কি অবস্থা হলো তা বলে বোঝাতে পারবো না। প্রথমে যন্ত্রণায় তাদের মুখ একেবারে বেঁকে গেল, তারপর একসঙ্গে দুজনের আরম্ভ হলো হাঁচি আর আর্তনাদ। বনবিহারী বাবু টলতে টলতে দরজার বাইরে গিয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে একেবারে সোজা মাটিতে গিয়ে পড়লেন। গণেশ গুহরও প্রায় একই অবস্থা। তবু সে যাবার সময় কোনো রকমে দরজাটা টেনে বন্ধ করে আমাদের বন্দি করে দিয়ে গেল। এবারে মেঝেতে খোলা বাক্সটার দিকে চেয়ে দেখি তার ভিতর থেকে একটা সাপের মাথা বেরিয়েছে, আর সেই সঙ্গে আরম্ভ হয়েছে সেই হাড় কাঁপানো শব্দ, কির কিট কিট কিট, কির কিট 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 কিট, কির কিট কিট কিট। আমি বুঝতে পারলাম আমার মাথার ভিতরটা কেমন জানি করছে। বুঝতে পারলাম ফেলুদা আমাকে ধরে বেঞ্চির উপর দাঁড় করিয়ে দিল, আর বুঝলাম যে ফেলুদা নিজেও বেঞ্চির উপর উঠে দাঁড়িয়েছে। খুব বেশি ভয় পেলে একটা অদ্ভুত ব্যাপার হয়, সেটা এখন বুঝতে পারলাম। যার থেকে ভয় তার দিকেই যেন চোখটা চলে যায়, কিংবা হয়তো সাপ জিনিসটা সত্যি করেই একটা হিপনোটাইজ করার ক্ষমতা আছে। মাথা ঝিমঝিম অবস্থাতেই স্পষ্ট দেখলাম র্যাটল স্নেকটা বাক্স থেকে বেরিয়ে ঝুমঝুমির শব্দ করতে করতে এদিক ওদিক দেখে আমাদের দিকে চোখটা ফেরালো, আমাদের দিকে চেয়ে রইল, তারপর কাঠের মেঝের উপর দিয়ে এঁকে বেঁকে আমাদেরই বেঞ্চির দিকে প্রায় যেন আমাকে লক্ষ্য করেই এগোতে লাগলো। বুঝলাম আমার চোখের দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসছে। সাপটা যখন বেঞ্চি থেকে 3 হাত দূরে, তখন হঠাৎ মনে হলো যেন একটা বাজ পড়ল, আর সেটা যেন আমাদের ঘরের ভেতরেই। একটা চোখ ঝলসানো আলো, একটা কান ফাটা আওয়াজ, আর তারপরেই বারুদের গন্ধ। আর সাপের মাথাটা দেখলাম থেঁতলে শরীর থেকে আলগা হয়ে পড়ে আছে। ঝুমঝুমিটা 2-1 বার নড়ে থেমে গেল, তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো তখন দেখি আমি শালবনের মধ্যেই একটা শতরঞ্চির উপর শুয়ে আছি। কপাল আর মাথাটা ঠান্ডা ঠান্ডা লাগছে। বুঝলাম জল দেওয়া হয়েছে। শ্রীবাস্তবের মুখটা প্রথম চোখে পড়ল, আর তারপরেই বাবা। কেমন আছেন তপেশবাবু? গলাটা শুনে চমকে পাশ ফিরে দেখি মহাবীর, কিন্তু গায়ে গেরুয়া পোশাক কেন? মহাবীর বলল, ট্রেনে বেরিলি পর্যন্ত একসঙ্গে এলাম, আর চিনতে পারলে না? দারুণ মেকআপ করা তো লোকটা, দাড়িওয়ালা অবস্থায় সত্যিই চিনতে পারিনি। আর তাছাড়া গলার আওয়াজ আর কথা বলার ঢঙও বদলে ফেলেছিল। মহাবীর বলল, আমার রিভলভারের টিপ দেখলে তো? আসলে যেদিন ভুলভুলাইয়ায় দেখা হলো আর উনি বললেন আমাকে চেনেন না, সেদিন থেকেই বনবিহারী বাবুর উপর আমার সন্দেহ হয়েছিল। কারণ কলকাতায় উনি আমাদের বাড়ি অনেকবার এসেছেন, আর আমার সঙ্গে কথাও বলেছেন। একদিন বাবার সঙ্গে খুব কথা কাটাকাটি হয়েছিল ওই আংটিটা নিয়েই, সেটাও আমার কিছুদিন আগেই মনে পড়েছে। বাবা বললেন, তোদের দেরি দেখে লক্ষ্মণ ঝুলা থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে শেষটায় টায়ারের দাগ দেখে বনের রাস্তাটা ধরে ভিতরে ঢুকেছি। মহাবীর বাবুই অবশ্যই গাড়ি ঘোরানোর কথা প্রথম বলেন। আর ওরা দুজন কোথায় গেলেন? গোলমরিচের ঝাঁজে খুব শাস্তি পেয়েছে। ফেলুর ব্রহ্মাস্ত্রের তুলনা নেই। ওরা এখন পুলিশের জিম্মায় আছে। পুলিশ কোত্থেকে এলো? সঙ্গেই তো ছিল বিলাসবাবু, তো আসলে ইন্সপেক্টর গড়করি। কি আশ্চর্য, ওই হাত দেখিয়ে ভদ্রলোকই ইন্সপেক্টর গড়করি। এমন অদ্ভুতভাবে যে আংটির ঘটনাটা শেষ হবে তা ভাবতেই পারিনি। কিন্তু ফেলুদা কোথায়? ওর কথা মনে পড়তেই আমার চোখে একটা ঝিলিক মারা আলো এসে পড়ল। যেদিক থেকে আসছে সেদিকে তাকিয়ে দেখি ফেলুদা আঙুলে আংটিটা পরে কিছু দূরে একটা খোলা জায়গায় দাঁড়িয়ে গাছের পাতার ফাঁক দিয়ে এসে পড়া সূর্যের আলোটা আংটির হিরের উপর ফেলে সেটা রিফ্লেক্ট করে আমার চোখে ফেলছে। আমি মনে মনে বললাম, এই আংটি রহস্য সমাধানের ব্যাপারে কেউ যদি সত্যি করে বাদশাহ হয়ে থাকে তবে সে ফেলুদাই। সমাপ্ত। সত্যজিৎ রায়ের বাদশাহী আংটি 2টি পর্বে সমাপ্ত হলো। আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন, এবং শেয়ার করে বন্ধুদের শোনার সুযোগ করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।